আসসালামু আলাইকুম। মঙ্গলবার দিনভর সারা দেশের মানুষের মুখে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল খুব স্বাভাবিকভাবেই দুটি বিষয়। একটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক, আরেকটি হচ্ছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া আমাদের সেনা প্রধানের সাক্ষাৎকারের বিষয়টি। এবং এই দুটি বিষয়ের মধ্যে আবার আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি যে জো বাইডেন এবং ডক্টর ইউনূসের মধ্যে যে বৈঠক, তার চেয়ে গুরুত্ব পেয়েছে আলোচনায় সেনাপ্রধানের সাক্ষাৎকারটি। এবং এটা তো সত্য কথা, এতদিন ধরে গত 1.5 মাস ধরে সাধারণ মানুষের মনের মধ্যে যে একটি দোদুল্যমনতা, দ্বিধা, দ্বন্দ্ব, নানান ধরনের প্রশ্ন, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কবে হবে, এই সরকার কতদিনের জন্য এসেছে, 3 বছর না 5 বছর নাকি 2 বছর, নানান ধরনের প্রশ্ন। এবং সেই জায়গা থেকে সেনাপ্রধানের যে সাক্ষাৎকার, তার মধ্যে তিনি যে বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে, নির্বাচনের একটি টাইম ফ্রেম মানুষ মোটামুটি পেয়েছে। এবং তিনি নিজেও যেহেতু বলেছেন যে 18 মাসের মধ্যে হতে পারে, এর আগেও হতে পারে, এরকম ব্যাখ্যা অনেকে করার চেষ্টা করেছেন। এবং তার বক্তব্যটি বা এই সম্পর্কে তার যে ইঙ্গিত, সেটি আবার অধিকাংশ রাজনৈতিক দলই মোটামুটি সমর্থন জানিয়েছে। তুমুল বিরোধিতা আসলে প্রকাশ্যে হোক বা যেভাবে হোক কেউ করেনি। এই সাক্ষাৎকারটি নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। কেউ সাধুবাদ জানিয়েছে, পাশাপাশি এটাও সত্য কথা, এই সাক্ষাৎকারের অনেক বিষয় নিয়ে অনেক প্রশ্ন এরই মধ্যে বিভিন্ন কর্নার থেকে উঠতে শুরু করেছে। মোটামুটি আমি যেগুলো চক আউট করেছি, যেগুলো মোটামুটি আলোচনায় আসছে, তার এই সাক্ষাৎকারের মধ্যে অনেকে নানান ধরনের ইঙ্গিত খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। সেগুলোর মধ্যে কয়েকটি প্রশ্ন যেগুলো উঠেছে তা হচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এমন একটি সাক্ষাৎকার কেন দিলেন যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে অবস্থান করছেন, তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। 2, প্রশ্ন করছেন কেউ কেউ, তিনি কি সরকারের সঙ্গে পরামর্শ করে এই ধরনের মন্তব্য করেছেন তার সাক্ষাৎকারে, নির্বাচনের বিষয়ে, সেনাবাহিনীর বিষয়ে বা সংস্কারের বিষয়ে, আরও অন্যান্য অনেক বিষয়ে। 3, সরকারের প্রতিক্রিয়াটি এখন কেমন, যেখানে সংস্কারের জন্য যতদিন প্রয়োজন ততদিন এই সরকার থাকবে, এমন মন্তব্য আমরা একাধিক উপদেষ্টার মুখ থেকে পেয়েছি। 4, জেনারেল ওয়াকরুজ্জামান বলেছেন ডক্টর ইউনূস প্রসঙ্গে, আমি তার পাশে থাকব, যাই হয় হোক, যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন। তার মানে কি, বিশেষ কোনো অশুভ ইঙ্গিতের বার্তাই কি এর মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে? যে ষড়যন্ত্রগুলো একের পর এক, ষড়যন্ত্রের চেষ্টা আমরা দেখছি, তার চেয়ে ভয়ঙ্কর কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে তিনি বলার চেষ্টা করছেন যা হয় হোক তিনি পাশে থাকবেন। 5, সেনাপ্রধান বলেছেন যে আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর, আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। এই কথা বলে তিনি আসলে নিজ থেকে কি বলতে চেয়েছেন? সেনাবাহিনীর বিভিন্ন বিতর্কিত ভূমিকা বা রাজনীতিতে হস্তক্ষেপ সম্পর্কে তো আমরা জানি, তিনি কেন আবারও এই প্রসঙ্গটি নিয়ে এলেন? তিনি কি এগুলো আগে থেকে বলে রেখে মানুষকে এক ধরনের প্রস্তুতি অবস্থায় নিয়ে যাচ্ছেন যে ভিন্ন ধরনের কিছু হতে পারে? এরপরের প্রশ্ন হচ্ছে, তিনি যে নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন, নির্বাচন কতদিনের মধ্যে হতে পারে, আরও অনেক স্পর্শকাতর বিষয় বলেছেন, এই এখতিয়ার তাকে কে দিয়েছে? মোটামুটি এরকম 6-7টি প্রশ্ন মানুষের মধ্যে এক ধরনের যে দান্দিকতা কাজ করছে তার এই ইন্টারভিউটি নিয়ে, সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে। এবং নিশ্চিতভাবে আমরা খুব প্রকাশ্যে এই প্রশ্নগুলো এর মধ্যে পেয়েছি, আগামীতে হয়তো এগুলো তীব্র হবে। আমি আবারও বলছি, তার এই বক্তব্য কিন্তু অধিকাংশ মানুষ আবার পজিটিভলি নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে, আমি যে প্রশ্নগুলো তুলেছি
তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে সরকারের প্রতিক্রিয়া কেমন। সরকারের প্রতিক্রিয়া কেমন এখনই আমরা সে ধরনের কিছু পাইনি। তবে সরকারের সঙ্গে এখন যারা কাজ করছেন, বিশেষ করে সরকার গঠিত যে সংস্কার বিষয়ক 6টি কমিশন, তার একটি নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক যে কমিশন বদিউল আলম মজুমদারের নেতৃত্বে চলছে বা যাত্রা শুরু করার কথা, সেই বদিউল আলম মজুমদার তাকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা নির্বাচনের সময়সীমা সম্পর্কে সেনাপ্রধানের যে বক্তব্য, সে প্রসঙ্গে তিনি বলেছেন, এটা আমার জানার কথা নয়। আমার ধারণা সরকার ও রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়েই এটি নির্ধারিত হবে। আমার এ ব্যাপারে কিছু বলার নেই। এবং তিনি বলছেন যে আমি জানি না, আমি মনে করি যে এটা দীর্ঘ হবে। কোনটা? সংস্কার। সেনাপ্রধান ইঙ্গিত দিয়েছেন যে সংস্কারের কাজ কিছু চলবে এবং তার মধ্য দিয়ে নির্বাচন। তবে একটু আগে যেটি বলছিলাম, সরকারের একাধিক উপদেষ্টা বলেছেন সংস্কারের কাজ সম্পন্ন করে বা করতে যতদিন লাগবে ততদিন এই সরকার ক্ষমতা থাকবে বা তারপরে গিয়ে নির্বাচন। বদিউল আলম মজুমদারের কণ্ঠে ঠিক একই ধরনের প্রতিধ্বনি আমরা পাচ্ছি যে এটি দীর্ঘ হতে পারে। একটা রোড ম্যাপ তৈরি করে তার ভিত্তিতে বোধহয় সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে সংলাপের মাধ্যমে যে কবে নির্বাচন হবে। তার মানে তিনি সেনাপ্রধানের বক্তব্যের খানিকটা বিরোধিতা করেছেন বা তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন খুবই বুদ্ধিমত্তার সঙ্গে। আর এই যে তাকে এখতিয়ার কে দিয়েছে সেনাপ্রধানকে নির্বাচন ইস্যুতে কথা বলার জন্য, এটা তো সত্য কথা। সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করছে এবং সরকারও তো প্রতিষ্ঠিত হয়েছে সেনাবাহিনীর তাদের তত্ত্বাবধানে। নইলে এই সরকার কীভাবে গঠিত হলো? কে গঠন করলো? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন এবং কে ধারণা দেওয়ার চেষ্টা করলেন যে কী হতে যাচ্ছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তো। তাহলে এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার এখানে আসলে কিছু নেই। সংবিধানের প্রশ্নই যেখানে অমীমাংসিত, সেখানে এই এখতিয়ার, আমরা এই এখতিয়ারের প্রশ্ন দিয়ে কি করব? এবং এই প্রশ্নটি আরও জোরালো হয় যখন আমরা দেখি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, যদিও সেটি দুই মাসের জন্য। সে প্রসঙ্গে আবার অনেকে বলেন যে না, এটি আরও বাড়তে পারে। এখন সেনাপ্রধান এও বলেছেন যে এই সময়সীমার মধ্যে 1.5 বছরের মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া উচিত। তার সঙ্গে স্পর্শকাতর যে বিষয় দুটি তিনি উল্লেখ করেছেন, একটি হচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তাদের দুর্নীতি অনিয়ম, আরেকটি হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যতার মধ্য দিয়ে সেনাবাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখার একটি পরোক্ষ প্রস্তাব তিনি দিয়েছেন। যেমন তিনি বলেছেন সেনা সদস্যদের অনিয়ম বা দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেছেন যে অনেক সেনা সদস্যকে এরই মধ্যে শাস্তি দেওয়া হয়েছে। যদি কোনো কর্মরত সেনা সদস্য দোষী সাব্যস্ত হন, আমি অবশ্যই ব্যবস্থা নেব। কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারেন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর অধীনে। তার মানে আমরা বিজিবির কথা জানি, আমরা অন্যান্য বাহিনীর কথা জানি, সেনাবাহিনীর বাইরে যে বাহিনীগুলো রয়েছে র্যাব থেকে শুরু করে সেগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে, এবং প্রধানমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত এসএসএফ বলি আমরা বা অন্যান্য আরও সংস্থা রয়েছে, তাদের প্রধানত আমরা দেখেছি যে এসএসএফ প্রধান মুজিবুর রহমান, সাবেক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, তার যে নানান ধরনের অপকর্মর খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, সে সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। আর তিনি ভারসাম্য, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ভারসাম্যর বিষয়ে তিনি যেটি বলেছেন তা হচ্ছে রাজনৈতিক বিষয় থেকে সেনাবাহিনীকে দূরে রাখার বিষয়। তিনি বলছেন যখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে, যেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এই মন্ত্রণালয় সাধারণত প্রধানমন্ত্রীর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ প্রধানমন্ত্রীর অধীন থেকে সেনাবাহিনীকে আলাদা করতে চান। নিঃসন্দেহে আমি এটিকে বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। যেভাবেই মনে করুন না কেন, সব কিছু মিলিয়ে সেনাপ্রধানের তার সম্পর্কে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে, এর মধ্যে দিয়ে অনেকে মনে করছেন যে তাহলে কি সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় আসতে যাচ্ছে? যদিও তিনি যতবারই উচ্চারণ করুন না কেন
সেনাবাহিনী রাজনীতি থেকে দূরে থাকতে চান, বা এমন কোনো প্লট কি আসলে নির্মাণ হতে যাচ্ছে, অথবা যেসবের কারণে সেনাবাহিনী বাধ্য হতে পারে সরাসরি ক্ষমতায় হস্তক্ষেপের জন্য? এমন প্রশ্ন অনেকভাবে, অনেক ব্যাখ্যায় অনেকে তোলার চেষ্টা করছেন। এগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, এবং কি হবে সেটির জন্য বোধহয় সম্ভবত খুব বেশি দিন ওয়েট করতে হবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।